বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা 23-10-2018 সেকেন্ড শিফটে আসা একটি প্রশ্নের সমস্ত অঙ্কের সমাধান দেখে নেব। এই প্রশ্নের পিডিএফ এবং চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man4u.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের উপর একটা ই বুক এবং 550টা এরিথমেটিকের উপর একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এছাড়া ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, এক ব্যক্তি 10টি কলম 40 টাকায় কিনে 8টি কলম 35 টাকা হিসেবে সব কলম বিক্রি করে, তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে 10টি কলম 40 টাকায় আমরা এটা টিটা এই সূত্রে ফেলব। 10টি কলম 10টি, আর টা মানে হচ্ছে টাকা, 40 টাকা। 10টি কলম 40 টাকা। পরের লাইন দিয়েছে 8টি কলম 35 টাকা, 8টি টা মানে টাকা, সেটা হচ্ছে 35। এবারে জাস্ট ক্রস গুণ করতে হবে। এখান থেকে শুরু করবে, এই ক্রস প্রথম গুণ করলে হয় 350, এখানে সবসময় বিয়োগ, তারপরে এই ক্রস গুণ 40কে 8 দিয়ে গুণ করলে 320। এই যে গুণফলটা এখানে বসাবে সেটাই নিচে বসবে, গুণিতক 100% আনার জন্য। এই ফিগারটা যদি পজিটিভে উত্তর হয় তবে লাভ হবে, যদি নেগেটিভে উত্তর হয় তাহলে ক্ষতি হবে। বুঝেছ? টিটা বাংলায় 10টি 40 টাকা, 8টি 35 টাকা, এখান থেকে গুণ স্টার্ট হবে, মাইনাস এই গুণ হবে, এই ফিগারটাই এখানে বসবে, গুণিতক 100। বোঝা গেছে? 350 থেকে 320 বাদ দিলে 30 বাই 320 গুণিতক 100। যেহেতু এটা পজিটিভে উত্তর আসছে তাই এক্ষেত্রে লাভ হবে, ক্ষতি হবে না। বোঝা গেছে? এখানে পজিটিভ উত্তর আসছে, জাস্ট কাটবে। 4 25 100, 4 8 32, 75কে 8 দিয়ে ভাগ করলে 9.375% লাভ হবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে বলেছে, নিচের কোন লঘিষ্ঠ সংখ্যা যেটিকে 4, 7 এবং 10 দিয়ে ভাগ করা হলে 3, 6 এবং 9 ভাগশেষ থাকে? দেখো, 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ, 7 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ এবং 10 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকবে। আমি এইখানকার মধ্যে কোনটা উত্তর আছে সেটা বাছবো কী করে? বলেছে 10 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকবে, দেখতে পাচ্ছ? তাহলে আমি যদি 9টাকে বিয়োগ করে দিই, এই অপশানগুলো যেগুলো আছে সবার থেকে যদি 9 বাদ দিয়ে দিই, তাহলে যে সংখ্যাটা থাকবে সেটাকে 10 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তার কারণ 10 দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা যদি উত্তর হয়, এটাকে 10 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকবে। আমি যদি প্রথমেই 9 বিয়োগ করে দিই, তাহলে যে বিয়োগফলটা হবে সেটাকে পুরোপুরি 10 দিয়ে ভাগ যাবে। আমি জানি না কোনটা উত্তর, আমি সবারগুলো থেকে 9 বাদ দিচ্ছি, পুরো বিয়োগ করব না, আমি শুধু ইউনিট প্লেসটা দেখছি কত আসছে। আমি মনে করো যেমন এটা 70 লিখলাম, জাস্ট বিয়োগ করলে 9 9 মিলে গেলে 0, তারপর 7, এখানে 9 বিয়োগ করলে ইউনিট প্লেসে 9 আর 2 11, এখানে 9 বিয়োগ করলে দেখো ইউনিট প্লেসে 2, এখানে 9 বিয়োগ করলে একক স্থানে 1 আসছে। এবার এই যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা 10 দিয়ে বিভাজ্য হতে গেলে আমরা জানি যে 10 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটাই হবে যার একক স্থানে 0 থাকবে। এই 4টে অপশানের মধ্যে 9 বিয়োগ করার পর একমাত্র এই অপশানটাতেই একক স্থানে 0 আছে, তাই উত্তর এটা হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন, একটি বিক্রেতা 50 জন গ্রাহককে 3টি বিভিন্ন রঙের তৈরি প্যান্ট বিক্রি করলো। 20 জন খাকি এবং কালো রং কিনলো, 10 জন কালো এবং ধূসর রং কিনলো, 15 জন ধূসর এবং খাকি রং কিনলো, 10 জন 3টি রঙের প্যান্ট কিনলো। কতজন ঠিক এক রঙের প্যান্ট কিনলো? অনলি ওয়ান কালার তোমাকে চেয়েছে, 3টে রং বলেছে। 3টে রং দিলে ভেন ডায়াগ্রামটা এইভাবে আঁকতে হয়, তোমরা জানো। তার মধ্যে এইটা যদি খাকি হয়, এটাকে আমি কালো রং মনে করলাম, আর এটা ধূসর রং।
দেখো ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা, আমি যদি এই পোর্শনটার বলি, এই পোর্শনটার মধ্যে এই ভেতরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো খাকি আর কালো দুজনকে রিপ্রেজেন্ট করবে। এই পোর্শনটার মধ্যে দেখছো এটা কাদের মধ্যে পড়ছে, খাকি আর ধূসর। তাহলে এই পোর্শনের মধ্যে যে ফিগার থাকবে তাকে আমি বলবো খাকি আর ধূসর রং। আর এই পোর্শন যেটা আছে এটা হচ্ছে কালো আর ধূসরের মধ্যে একটা কমন পার্ট, এর মধ্যে যে সংখ্যাগুলো লেখা হবে সেই সংখ্যাগুলোর যোগফলকে বলবো কালো আর ধূসর রং মিলিতভাবে। এবার দেখো এই টোটাল ফিগারের মধ্যে, এই পুরো জায়গার মধ্যে যত সংখ্যা থাকবে তাদের যোগফল কিন্তু 50 হতে হবে। 1। 2 নম্বর, এখানে একটা জিনিস দেওয়া আছে, 10 জন 3টি রঙের প্যান্ট কিনলো, এই ফিগারটাকে আগে বসাবে। 3টে রঙের মধ্যে কমন ফিগার হচ্ছে এই মাঝখানটা, এখানে 10 দেওয়া আছে, আমি এখানে 10 বসিয়ে দিলাম। বোঝা গেছে? এবারে কি বলেছে, 20 জন খাকি এবং কালো রং কিনলো। দেখো খাকি এবং কালো বলতে বোঝাচ্ছে এই পোর্শনটা, যে পোর্শনটা খাকি আর কালোর মধ্যে আছে সেটা বলেছে তারা নাকি 20 জন যারা খাকি এবং কালো কিনলো। এর মধ্যে টোটাল 20 বসতে হবে, তার মধ্যে এই জায়গায় 10 বসে আছে, তাহলে এই বাকি জায়গাটা 10 বসতে হবে। কেন, খাকি আর কালো বলতে টোটাল এই জায়গাটা বলে, এটা 20 বলেছে, এর মধ্যে 10 আমি প্রথমেই লিখে দিয়েছি, তাহলে ব্যালেন্স 10 বসালে টোটালটা 10 10 20 হবে। বোঝা গেছে? এবার বলেছে 10 জন কালো ও ধূসর কিনলো। কালো ও ধূসরের মধ্যে ফিগার হচ্ছে এইটার, এই টোটাল ফিগারটা বলছে 10 জন আছে, 10 এখানে বসে আছে, তাহলে এই ফিগারটা 0 হবে, তবে 10 + 0 10, এই পুরো ফিগারটা হবে। আর কি, 15 জন ধূসর এবং খাকি কিনলো। ধূসর এবং খাকির মধ্যে পড়ছে এই ফিগারটা, এইটা 15 জন দেওয়া আছে, তার মধ্যে 10 যদি মাঝখানটা হয় তাহলে এটা হবে 5। বোঝা গেছে? এবার দেখো এই ফিগারগুলো বাদ দিয়ে বাকি যে এই যে অঞ্চলগুলো থাকলো, এইগুলো হচ্ছে যে কোনো একটা রং, অর্থাৎ এইটুকুনি হচ্ছে শুধু খাকি, এইটা শুধু কালো এবং এইটা হচ্ছে শুধু ধূসর। সেটাই চেয়েছে যে কতজন ঠিক এক রঙের প্যান্ট কিনলো। আমি দেখব এখানে মোট ফিগারগুলো যেগুলো আছে সেগুলোর যোগফল কত। 10 10 20 5 25, এই যে 25 যে যোগফলটা এলো এটা কি, এটা হচ্ছে যে কোনো দুটো রং অথবা 3টে রঙই পছন্দ করে এরকম গ্রাহকের সংখ্যা কত। যে কোনো দুটো রং, নয় এটা এটা, নয় এটা এটা, অথবা এইটা এটা, অথবা 3টেই পছন্দ করে এরকম গ্রাহকের সংখ্যা 25। মোট 50 জনের মধ্যে যারা দুটো বা 3টে রং পছন্দ করে তাদের সংখ্যা 25, তাহলে বাকি যে 25 জন থাকলো তারা একটা রং পছন্দ করে, অর্থাৎ এই ফিগার, এই ফিগার আর এই ফিগার। মোট যেহেতু 50 জন গ্রাহক আছে, তার মধ্যে দুটো অথবা 3টে রং পছন্দ করে এরকম গ্রাহকের সংখ্যা 25 জন, 10 10 5। এইটা বাদ দিলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ঠিক এক রঙের প্যান্ট কতজন কিনলো। বোঝা গেছে? তাহলে উত্তর হলো অপশান নাম্বার 2। পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে এ এবং বি একটি ব্যবসাতে যথাক্রমে 12,000 টাকা 6,000 টাকা বিনিয়োগ করে একটি অংশীদারিত্ব করে। 8 মাস পর সি 15,000 টাকার পুঁজি নিয়ে ব্যবসাতে যোগদান করে। 2 বছর পর 33,600 টাকার মুনাফাতে সি এর শেয়ারটি কত হবে। দেখো পার্টনারশিপের অঙ্কে আমরা জানি একটাই মাত্র ফর্মুলা কাজ করে, সেটা হচ্ছে প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। ইনভেস্টমেন্ট ইন্টু টাইম যেটা আছে সেটার গুণফল হবে প্রফিটের রেশিও। তাহলে আমি দেখব ইন্ডিভিজুয়ালি যারা আছে এ বি সি তাদের ইনভেস্টমেন্ট কত এবং সেই ইনভেস্টমেন্টটা তারা কত সময়ের জন্য করেছে, সেই দুটোর গুণফল যা হবে সেটা হবে প্রফিট। বোঝা গেছে? এবার দেখো এ বি সি এর যদি ইনভেস্টমেন্টটা দেখো 12,000 6,000 15,000, প্রত্যেকের কাছে 3টে যে শূন্য আছে সবার মধ্যে থেকে শূন্যগুলো কেটে দাও, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধে হবে। আমি ভাববো এ 12 টাকা, বি 6 টাকা, সি 15 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। বোঝা গেছে? এবারে দেখো এ বি সি এই যে ইনভেস্টমেন্ট, এর ইনভেস্টমেন্ট 12, বি এর ইনভেস্টমেন্ট 6, সি এর ইনভেস্টমেন্ট 15 করলাম, ইনভেস্টমেন্ট পেলাম। ইনভেস্টমেন্টের সঙ্গে টাইমটাকে গুণ করতে হবে, অর্থাৎ এই টাকাটা ওরা কত সময়ের জন্য খাটিয়েছে। দেখো 2 বছর পরে লাভ হয়েছে, এ আর বি এর কথা প্রথম থেকে কিছু বলা হয়নি, মানে এ আর বি 2 বছর ব্যবসাতে টাকা খাটিয়েছে। 2 বছর মানে 24 মাস,
এ খাটিয়েছে 24 মাস, বি খাটিয়েছে 24 মাস, ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলাম। আর সি এর কত মাস খেটেছে, সি 8 মাস পর ব্যবসায় জয়েন করেছে। 24 মাসের মধ্যে 8 মাস পর যদি ব্যবসায় জয়েন করে তাহলে 24 - 8 অর্থাৎ সি এর টাকাটা 16 মাসের জন্য খেটেছে। তাহলে সি এর ইনভেস্টমেন্ট 15 ছিল, টাইম হচ্ছে 16, তাই 16 দিয়ে গুণ করলাম। ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে যেহেতু প্রফিট হয়, তাহলে এ এর প্রফিট, বি এর প্রফিট আর সি এর প্রফিটের রেশিও আমি বলতে পারি এইটা ইসটু এইটা ইসটু এইটা। বুঝে গেছে? এটা হবে প্রফিটের রেশিও। এবারে আমরা এটাকে কাটবো। 8 × 2 = 16, 3 × 8 = 24, 3 × 8 = 24 হলো। এবার যদি 2 দিয়ে কাটি, 2 × 1 = 2, 3 × 2 = 6, 6 × 2 = 12। এবার 3 দিয়ে কাটো, 3 × 5 = 15, 3 3 অর্থাৎ 6:3:5 এটা হচ্ছে প্রফিটের রেশিও। এই রেশিওতেই যে টাকাটা প্রফিট হয়েছে সেটা ভাগ করতে হবে। কত টাকা প্রফিট হয়েছে? 33,600 টাকা প্রফিট হয়েছে। কার প্রফিট চাইছে? সি এর প্রফিট চাইছে। সি 5 আর 3 8 6 14 মধ্যে 5 পাচ্ছে। 5 3 8 6 14 মধ্যে যদি 5 পায় তাহলে 33,600 মধ্যে কত পাবে, এটাই প্রশ্ন। বোঝা গেছে? তাহলে এটা যদি কাটি, এটা আসবে 2400, 5কে 24 দিয়ে গুণ করলে 120, পিছনে দুটো শূন্য, অর্থাৎ 12,000 টাকা সি এর প্রফিট হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 5-এর প্রশ্নে বলেছে টিনা 5টি পাত্রে 12.6 কেজি চাল সমানভাবে রাখতে গিয়ে দেখল 1.75 কেজি চাল বাকি থাকে। প্রতিটি পাত্রে কত কেজি চাল থাকবে? দেখো, 12.6 কেজি চাল সমানভাগে ভাগ করতে গিয়ে 1.75 কেজি চাল বেঁচে গেছে। তাহলে 5টা পাত্রে কত চাল ঢেলেছে? এইটা থেকে যেটা বেঁচে গেছে সেটাকে বাদ দাও, যে চালটা থাকবে সেটা 5টা পাত্রে সমানভাবে রাখবে। এটা যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগফলটা কত আসছে? 10.85। বোঝা গেছে? এইটা 5টা পাত্রে সমানভাবে রাখছে, তাহলে এক একটা পাত্রে কত চাল থাকবে সেটাই প্রশ্ন। এটাকে জাস্ট ভাগ করো, 5 × 7 = 35, অর্থাৎ 2.17 করে থাকবে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্নে বলেছে যদি 3a - 4/3 + 2a + 3/2 = a + 7 / 6 হয়, তবে a এর মান কত? খুব সোজা। দেখো, এইটা মাইনাস এইটা মানে আমি লিখতে পারি এটা/3 মাইনাস এটা/3 লেখা যায়। তাহলে 3a/3 মানে হচ্ছে a মাইনাস 4/3 প্লাস এটাও তাই 2a/2 প্লাস 3/2। 2a/2 মানে হচ্ছে a, কেন 2 2 কাটবে, আর এখানে প্লাস 3/2 সমান দেওয়া আছে a প্লাস 7/6। একটা এ কেটে যাবে। তাহলে এইখান থেকে দেখো, এইটা সরল যখন করবে, এখানে দেখো 6 আছে। আমি যদি এই ফিগারগুলো যেগুলো নিচে আছে এইগুলোর নিচে যদি 6 নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সরল করতে অসুবিধে হবে না। যেমন এটা 4/3 আছে, আমি নিচে যদি 6 আনতে চাই তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করব। একে 2 দিয়ে গুণ করা মানে ওপরটাও 2 দিয়ে গুণ করতে হবে, এটা আমি মনে মনে করতে পারি। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 3 × 2 = 6, এটা হয়ে যাবে 4 × 2 = 8। এক্ষেত্রে এটাকে 6 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, একে 3 দিয়ে গুণ করলে 6 হবে, তাহলে উপরটাকেও 3 দিয়ে গুণ করে আমি 9 করতে পারি। তাহলে দেখো 8-এর 6 আর 9-এর 6, 6 সরল হলে 9 যেহেতু বড়, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে প্লাস 1, তাহলে এই জায়গাটা আসবে 1 + 1-এর 6 = 7-এর 6। এর পরের লাইনে 7-এর 6টা 1-এর 6-এর দিকে মাইনাস হবে। আমি বলবো 6 তো দুজনের মধ্যে আছে, 7 থেকে 1 বাদ দিলে 6 হবে, অর্থাৎ এর মান 1, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 8 দিনে এ একটি কাজ সম্পন্ন করতে পারে আর ওই কাজটাই বি এর 10 দিন সম্পন্ন করতে লাগে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজটি সম্পন্ন হওয়ার একদিন আগে একে কাজটি ছেড়ে দিতে হয়। এ কতদিন কাজ করেছে? দেখো, এ আর বি এর কথা বলেছে, এ 8 দিনে আর বি 10 দিনে কাজ করে। যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা কতটা সেটা জানার জন্য আমরা 8 আর 10-এর লসাগু বার করতে পারি, বা 8কে 10 দিয়ে গুণ করে দিতে পারি। আমি যদি 8 আর 10-এর লসাগু বার করি সেটা হবে 40। এই যে 40টা বেরোবে যেটা লসাগু, সেটা হচ্ছে টোটাল যে কাজটা ওরা করছে।
তাহলে এই টোটাল 40 কাজটা 8 দিনে করেছে, তাহলে একদিনে কত করেছে? 40কে 8 দিয়ে ভাগ করলে আমি পাবো 5, 40কে 10 দিয়ে ভাগ করলে আমি পাবো 4। এই ফিগারটাকে এটা দিয়ে ভাগ করলে যেটা বেরোয় সেটা হচ্ছে প্রতিদিন তারা কতটা করে কাজ করছে। মোট 40 কাজ করতে হবে, এ প্রতিদিন 5 করে কাজ করছে আর বি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করছে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু কাজটা শেষ হওয়ার একদিন আগে এ ছেড়ে দিল। একদিন আগে এ ছেড়ে দিল মানে শেষ একদিন বি কাজ করেছে। শেষ একদিন যদি বি কাজ করে তাহলে সেই একদিনে বি কতটা কাজ করে? বি একদিনে 4 ইউনিট কাজ করেছে, এই কাজটা বি একা করেছে। আর বাকি যে কাজটা থাকছে মোট 40 কাজের মধ্যে শেষ দিনে বি 4 কাজ করার পর বাকি থাকছে এই 36 কাজটা। এই 36 কাজটা এ আর বি দুজনে মিলে করেছিল, করার পরে এ ছেড়ে চলে গেছে। বোঝা গেছে? তাহলে 36 কাজটা এ আর বি দুজনে মিলে করেছিল। এ 5 কাজ করে আর বি 4 কাজ করে, অর্থাৎ দুজনকে একসঙ্গে যদি কাজে লাগানো হয় তাহলে প্রতিদিন ওরা 5 + 4 9 ইউনিট করে কাজ করবে। 36 কাজটা করতে কতদিন সময় লেগেছিল? 36/9 অর্থাৎ 4 দিন। অর্থাৎ এ আর বি দুজনে মিলে 36 কাজটা 4 দিন ধরে করলো, তারপরে এ চলে গেল, চলে যাওয়ার পর বাকি 4 কাজটা বি করলো, মোট কাজ 36 + 4 40 হয়ে গেল। প্রশ্ন চেয়েছে এ কতদিন কাজ করেছে, তাহলে দেখলাম এ কাজ করেছে 4 দিন, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। কেন 4 দিন? তার কারণ বাকি কাজটা এ আর বি, বাকি কাজ মানে 36 কাজটা এ আর বি করার পরে এ ছেড়ে চলে গেছে। আমি দেখতে পাচ্ছি বাকি কাজটা এ আর বি 4 দিনে করেছে, তাহলে বলতে পারি 4 দিন কাজ করার পরে এ চলে গেছে। এই জায়গায় এটা ছাড়াও আরেকভাবে তোমরা করতে পারতে। কিভাবে? মনে করো কাজটা এক্স দিনে সম্পন্ন হয়েছে। এক্স দিনে যদি সম্পন্ন হয় তাহলে এ একদিন আগে চলে গেছে মানে এ x - 1 দিন কাজ করেছে, আর এক্স দিনে কাজ শেষ হয়েছে মানে বি এক্স দিন কাজ করেছে, পুরোটাই বি করেছে, তাই না? এক্স দিন ধরে প্রতিদিন এ যদি 5 ইউনিট করে কাজ করে তাহলে x - 1 দিনে এ কাজ করেছে এতটা। বি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করলে এক্স দিনে বি কাজ করেছে 4x। দুজনে মিলে যে কাজটা করেছে সেটা হচ্ছে টোটাল কাজ, যেটা কিনা 40। 5x থেকে 4x বাদ দিলে x, -5টা ওদিকে গেলে 45 আসবে, -5টা ওদিকে গেলে প্লাস আসছে, এটা 9x এর ভ্যালু 45, তাহলে x এর ভ্যালু কত হবে? 5, সরি x এর ভ্যালু 5। x এর ভ্যালু যদি 5 হয়, এ কতদিন কাজ করেছে? x - 1 দিন, অর্থাৎ 5 - 1 = 4 দিন কাজ করেছে এ। এভাবেও ভাবতে পারতে। পরের প্রশ্ন, এক্স এবং ওয়াইকে 2 দশমিক পর্যন্ত সঠিক স্থান দেওয়া হয় যথাক্রমে 5.51 এবং 3.50 হিসাবে। এক্স প্লাস ওয়াই এর সর্বনিম্ন মান কত? দেখো সর্বনিম্ন মান চেয়েছে এক্স প্লাস ওয়াই এর, যেখানে এক্স এর মান 5.51 এবং ওয়াই এর ভ্যালু 3.50। যেহেতু এক্স প্লাস ওয়াই বলেছে আমি এই দুটোকে যোগ করলাম, তাহলে এটা আসছে 9.01। 9.01 এর সর্বনিম্ন মান। দেখো 1 আমরা জানি এই ফিগারটা 5 বা 5-এর যদি বেশি হয় তাহলে আগের ফিগারটা 1 বেড়ে যায়, কিন্তু এই ফিগারটা যদি 5 বা 5-এর কম থাকে তাহলে এই ফিগারটা যেরম আছে সেরমই থাকে। তাহলে আমি যদি উত্তর দেখি যে আমাকে মিনিমাম ভ্যালু চেয়েছে, তাহলে 9.01 আমি এটাকে 0 করলে উত্তর আসবে অপশান নাম্বার 4, মিনিমাম ভ্যালু। দেখো এখানে একটা 9.01 আছে, মনে হবে 9.01 উত্তর, অ্যাকচুয়ালি তা না, যোগ করার পর বলেছে মিনিমাম ভ্যালু বার করতে, তাই এটাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করলে 1 এর আগে আমি 0 পুট করব। বোঝা গেছে? 1টাকে আমি 0 হিসেবে ট্রিট করব, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। 9 প্রশ্নে বলেছে দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যে প্রার্থী 40% পেয়েছে সে 2400 ভোট অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তাহলে মোট কত ভোট দেওয়া হয়েছিল? বাংলা কোশ্চেনটা এমন করে লেখা আছে, এটাকে বোঝা খুব মুশকিল। প্রশ্ন কি বলতে চেয়েছে? 40% যে প্রার্থী পেয়েছে সে 2400 ভোট অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। অনেক রিসার্চ করার পর বাংলা যেটা মনে হলো, একজন 40% পেয়েছে আর একজন যে জিতেছে সে 60% পাবে, তাহলে কম কত পেয়েছে?
20%, যে হেরেছে সে 20% কম পেয়েছে। এই যে 20% কম পেয়েছে সেটাই বলছে 2400 ভোট অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, অর্থাৎ এই 20% লোক ওকে প্রত্যাখ্যান করেছে। ওরা কারা? ওরা হচ্ছে 2400 ভোট, অর্থাৎ যে 20% লোকের কথা বলা হচ্ছে সেটাই হচ্ছে 2400 ভোট। বোঝা গেছে? তাহলে 100% ভোটারের সংখ্যা কত? এটাকে 5 দিয়ে গুণ করলে 100% হয়, এটাকে 5 দিয়ে গুণ করলে 12,000 ভোটার সংখ্যা হবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলেছে একটি চৌবাচ্চা ভরতে দুটি নলের যথাক্রমে 5 ঘন্টা এবং 3 ঘন্টা সময় লাগে, অপরদিকে একটি তৃতীয় নল 7.5 ঘন্টায় চৌবাচ্চার জল বের করে দিতে পারে। চৌবাচ্চাটির 1/10 অংশ পূর্ণ থাকার সময় যদি 3টি নল একসাথে খোলা হয় তাহলে চৌবাচ্চাটি সম্পূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে? দেখো 3টে নল আছে, আমি 3টে নলকে ABC দিয়ে ডিনোট করছি সুবিধের জন্য। প্রথম নলটা 5 ঘন্টায় ভর্তি করতে পারে, তাই প্লাস চিহ্ন লিখলাম। দ্বিতীয় নলটা 3 ঘন্টায় ভর্তি করতে পারে এবং তৃতীয় নলটা 7.5 ঘন্টায় খালি করতে পারে। এবার এখানে একটা যে সমস্যা হয়, দশমিক থাকার জন্য অনেক সময় ক্যালকুলেশন তোমরা অসুবিধে করো। দশমিক যদি থাকে তাহলে দেখছো এটাকে যদি আমি 10 দিয়ে সব ফিগারগুলোই গুণ করে দিই তাহলে এইটার দশমিক উঠে যাবে, এটা 10 দিয়ে গুণ করলে 30, এটা 10 দিয়ে গুণ করলে 50 হবে, অর্থাৎ 50, 30, 75 এটা নিয়ে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে। কিন্তু খেয়াল রাখবে যখন উত্তর করব এখানে যেহেতু 10 দিয়ে গুণ করেছি, উত্তর করার সময় আগে 10 দিয়ে ভাগ করে নেব, তারপর উত্তর করব। বোঝা গেছে? এখানে যত দিয়ে গুণ করব উত্তর করার সময় ঠিক তত দিয়ে ভাগ করে নিয়ে তারপর উত্তর বার করব। বোঝা গেছে? এবারে দেখো A 50 ঘন্টা, B 30 ঘন্টা, C 75 ঘন্টা দেওয়া আছে। যে চৌবাচ্চাটা ভরার কথা বলা হয়েছে সেই চৌবাচ্চাটার ক্যাপাসিটি কত? আমরা জানি ক্যাপাসিটি বলতে আমি বুঝবো 50, 30, 75-এর যেটা লসাগু হবে সেটাই হবে চৌবাচ্চার ক্যাপাসিটি, অর্থাৎ চৌবাচ্চায় কতটা জল ধরে। 50, 30, 75-এর লসাগু হচ্ছে 150, অর্থাৎ আমি মনে করে নিলাম চৌবাচ্চায় 150 লিটার জল ধরে। 150-কে 50 দিয়ে ভাগ করলে 3, 150-কে 30 দিয়ে ভাগ করলে 5 এবং 150-কে 75 দিয়ে ভাগ করলে 2। এটা কি? এগুলো হলো এই নলটা প্রতি ঘন্টায় 3 ইউনিট করে জল ভর্তি করে, বি এই নলটা প্রতি ঘন্টায় 5 ইউনিট করে জল ভর্তি করে এবং সি এই নলটা প্রতি ঘন্টায় 2 ইউনিট করে জল খালি করে। যদি 3টে নলকে একসঙ্গে চালিয়ে দেওয়া হয় তাহলে এ ভর্তি করবে, বি ভর্তি করবে, সি খালি করবে, অর্থাৎ প্রতি ঘন্টায় 5 3 8 থেকে 2 বাদ দিলে 6 ইউনিট করে জল কিন্তু চৌবাচ্চার মধ্যে প্রবেশ করবে। এবারে যে চৌবাচ্চাটা ভর্তি করতে হবে সেই চৌবাচ্চাটা কতটা খালি আছে? চৌবাচ্চাটার 1/2 অংশ, 1/10 অংশ পূর্ণ আছে। 1/10 অংশ যদি পূর্ণ থাকে তাহলে 9/10 অংশ খালি আছে। আমি বলতে পারি 10-এর মধ্যে 1 ভর্তি আছে, তাহলে 10-এর মধ্যে 9 খালি আছে। চৌবাচ্চার 9/10 অংশ খালি আছে, চৌবাচ্চাটায় জল ধরে 150 লিটার, তার 9/10 অংশ খালি আছে, অর্থাৎ চৌবাচ্চাটা খালি আছে 135 লিটার। আমি লিটার বলছি, ইউনিট। বোঝা গেছে? 135 ইউনিট জল ভরতে বাকি আছে। যখন ABC 3টে নলকে একসঙ্গে চালিয়ে দেওয়া হবে তখন প্রতি ঘন্টায় 6 ইউনিট করে জল ভরবে। 135 ইউনিট জল ভরবে, প্রতি ঘন্টায় 6 ইউনিট করে জল ভরলে কত ঘন্টা সময় লাগবে? 135/6 ঘন্টা, এটা উত্তর হবে। কিন্তু যেহেতু আমি প্রথমে 10 দিয়ে গুণ করে ফেলেছি তাই আমি এখানে 10 দিয়ে ভাগ করে নেব উত্তর করার আগে। এইটা যা ফিগার আসবে সেটাই কিন্তু উত্তর হবে। বোঝা গেছে? 135 ভরতে বাকি আছে, ওরা 3 জনে একসঙ্গে প্রতি ঘন্টায় 6 ইউনিট করে জল ভরছে, তাহলে 135 ইউনিট জল ভরতে 135/6 ঘন্টা সময় লাগবে। 10 দিয়ে গুণ করেছিলাম বলে 10 দিয়ে ভাগ করে দিলাম। এবার যদি আমি এটা কাটি, 5 দুগুণে 10, 27, 3 9 27, 3 দুগুণে 6, 9/4 হয়েছে। 9/4 ঘন্টা, তাহলে 4 দুগুণে 8 ঘন্টা, এটা ভাগ করে নিতে পারো। এখানে 2 ঘন্টা আসবে, এটা 8 এলো, এখানে 1 ঘন্টা ব্যালেন্স থাকছে, আর ভাগ করা যাচ্ছে না তখন 60 দিয়ে গুণ করে মিনিটে কনভার্ট হয়। এবার 4 দিয়ে 60কে ভাগ করলে 4 15 60, তাহলে 2 ঘন্টা 15 মিনিট উত্তর এলো, যেটা অপশান নাম্বার 3-তে আছে।
পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে সমাধান করো। এটা করণীয় নিরসন, এর ভিডিওগুলো পারলে চ্যানেলের প্লেলিস্ট থেকে একবার দেখে নিতে পারো। সিস্টেম হচ্ছে করণীয় নিরসন করতে হয়, এখানে যে সাইন থাকবে তার উল্টো সাইন দিয়ে উপরে গুণ করে নেবে, করলাম। আর এটা থেকে এটা মাইনাস করে নাও, 3 থেকে 2 বাদ গেলে 1। অ্যাকচুয়ালি এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। আমি যেহেতু এটা শর্টে করাচ্ছি এবং যেটা বলা আছে তাই এর উল্টো সাইন দিয়ে উপরে গুণ করবে, আর নিচে 3 থেকে 2 বাদ দিলে 1। ঠিক একই রকম করে সবগুলোই করে যাবে। 3√3 আছে, √5 মাইনাস √2 আছে, উপরে √5 প্লাস √2 দিয়ে গুণ করব, এবং নিচে 5 থেকে 2 বাদ দিলে 3 লিখব। বোঝা গেছে? এখানে √8 আছে, √5 প্লাস √3 নিচে আছে, তাহলে উপরে √5 মাইনাস √3 লিখব, এবং নিচে 5 থেকে 3 বাদ দিলে 2 লিখব। এই 3 3 কেটে যাবে। এই √8 যেটা আছে দেখো, √8 মানে 2√2, এটা আমি পরের লাইনে লিখতে পারি। √8 মানে কি? 4 দুগুণে 8, 4-এর রুট 2, তাহলে এটা হবে 2√2। এই 2 কাটবে। বোঝা গেছে? এটা পরের লাইনে আমরা করে নিতে পারি। এবার জাস্ট এটাকে ব্র্যাকেট খুলে নেব। 3 5 15 প্লাস √10 মাইনাস √15 মাইনাস √6 প্লাস √10, এখানে √2 আছে, √2 দিয়ে গুণ হচ্ছে, মাইনাস √6। কিছু একটা গণ্ডগোল হয়েছে। গণ্ডগোল কোথায় হয়েছে? এখানে মাইনাস ছিল, আমি এখানে প্লাস করে দিয়েছি, দেখতে পাচ্ছ? তাহলে এইটা মাইনাস √10 হবে, আর এটা প্লাস √6 হবে। মাইনাস √10 প্লাস √6 মাইনাস √6, এটা কেটে গিয়ে উত্তর হবে 0, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্নে বলেছে চিত্রে A5 B15 C25 হলে ডির মান কত? দেখো, এক্ষেত্রে এইটা মানে এই সেন্টার পয়েন্ট, এইটা গণিতক এইটা সমান এইটা সেন্টার পয়েন্ট করে এইটা গণিতক এইটা। সেন্টার পয়েন্ট মানে আমি বৃত্তের কেন্দ্র বলছি না। যখন বৃত্তের ভিতরে দুটো জ্যা পরস্পরকে ছেদ করবে, সেক্ষেত্রে এই ছেদ বিন্দুটাকে ধরে রাখবে। ছেদবিন্দুর এদিকের অংশ গুণ করলে যা হবে, ছেদবিন্দুর এদিকের অংশ আর এদিকের অংশ গুণ করলে তাই হবে। অর্থাৎ আমি বলতে পারি ই থেকে এ অর্থাৎ এই গুণিতক ই থেকে বি অর্থাৎ বি, এই দুটো গুণ করলে যা হবে ই থেকে সি অর্থাৎ সি গুণিতক ই থেকে ডি অর্থাৎ ডি, এই মানটা সমান হবে। এক্ষেত্রে এইর মান 5 দেওয়া আছে, বির মান 15 দেওয়া আছে, সির মান 25 দেওয়া আছে, ডির মানটা চাইছে। 5 5 25, 5 3 15, অর্থাৎ ডির মান 3 বেরোচ্ছে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্নটা 10 নম্বর প্রশ্নের মতো, তোমরা নিজেরা করবে এবং উত্তর কত হয় আমাকে বলবে। পুরোপুরি 10 নম্বরের মতো, আমাকে উত্তর করে বলো এটার উত্তর কত হচ্ছে। পরের প্রশ্ন 8 জন টাইপিস্ট দিনে 6 ঘন্টা টাইপ করলে বইয়ের একটি পাণ্ডুলিপি টাইপ করতে 15 দিন সময় লাগবে। তাহলে 9 জন টাইপিস্ট 8 ঘন্টা প্রতিদিন কাজ করলে একই কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? দেখো, যদি বলে একই কাজ সম্পন্ন করতে কতদিন লাগবে, প্রথমে যে কাজ করেছে পরেও সেই কাজ পরিমাণ সমান আছে, তাহলে প্রথম লাইনে যা ডাটা দেওয়া আছে সবগুলোকেই গুণ করবে, সমান চিহ্ন দিয়ে দ্বিতীয় লাইনে ডাটা দেওয়া আছে 9 8, দ্বিতীয় লাইনে প্রশ্ন চেয়েছে, যেটা চেয়েছে সেটাকে আমি x ধরে নিলাম। যদি একই পরিমাণ কাজ হয়, যদি একই পরিমাণ কাজ না হয়, তাহলে প্রথম লাইনে যে কাজটা দেবে সেটা নিচে বাই দিয়ে লিখবে, সমান চিহ্ন যেরম দিয়ে যেরম কাজ করলে সেরমই করবে। দ্বিতীয় লাইনে যে কাজ থাকবে সেটাকে নিচে লিখবে। তার কারণ হচ্ছে আমরা জানি m1 d1 t1 বাই w1 ইজ ইকুয়াল টু m2 d2 বাই t2 বাই w2, এটা একটা সূত্র আছে। w আর মানে w1 আর w2 হচ্ছে প্রথম লাইনের কাজ আর দ্বিতীয় লাইনের কাজ। অর্থাৎ কাজ যদি অসমান হয় তাহলে প্রথম লাইনের কাজটা আমি বাই দিয়ে নিচে লিখব, সেকেন্ড লাইনের কাজটা আমি বাই দিয়ে নিচে লিখব। যদি কাজ সমান হয় তাহলে w1 ইজ ইকুয়াল টু w2 হয়, তাই w1 আর w2 কেটে গেলে আমি বলবো প্রথম লাইনের ডাটা গুণিতক দ্বিতীয় লাইনের ডাটা। বোঝা গেছে? এটাকে কাটতে হবে, কাটলে আসবে x এর ভ্যালু 10, x মানে হচ্ছে যেটা এখানে চেয়েছে,
এখানে চেয়েছে কতদিন লাগবে, তাহলে 10 দিন লাগবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 15 প্রশ্নে বলেছে একটি ট্রেন 15 সেকেন্ডে একটি পোল এবং 25 সেকেন্ডের মধ্যে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, কোনো ট্রেন যদি কোনো ব্যক্তিকে বা কোনো পোলকে অতিক্রম করে, তাহলে যত সেকেন্ডে সেই পোলটাকে বা ব্যক্তিটিকে অতিক্রম করবে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য। এক্ষেত্রে 15 সেকেন্ডে একটা পোল অতিক্রম করলো মানে 15 সেকেন্ডে ট্রেনটা যতটা গেল সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য। আবার 25 সেকেন্ডে 100 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে মানে 25 সেকেন্ডে ট্রেনটা যাবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার কারণ আমরা জানি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে ট্রেনটা যাবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এক্ষেত্রে 25 সেকেন্ডে ট্রেনটা গেছে 100 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম মানে 25 সেকেন্ডে ট্রেনটা গেছে নিজের দৈর্ঘ্য প্লাস 100 মিটার প্ল্যাটফর্ম। 15 সেকেন্ডে ট্রেনটা পোল অতিক্রম করেছে মানে 15 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য গেছে। আমি একটু আগে বলেছি 15 সেকেন্ডে একটা পোল অতিক্রম করা মানে 15 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য যাবে, অর্থাৎ টি মানে ট্রেনের দৈর্ঘ্য। এক্ষেত্রে আমি যদি বিয়োগ করে দিই তাহলে আমি দেখব 10 সেকেন্ডে ট্রেনটা গেছে 100 মিটার। 10 সেকেন্ডে 100 মিটার গেছে বলেছে ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করুন। আমরা জানি 15 সেকেন্ডে ট্রেনটা গেছে নিজের দৈর্ঘ্য, তাহলে 10 সেকেন্ডে যদি 100 যায় 1 সেকেন্ডে যাবে 10, 15 সেকেন্ডে কত যাবে, 15 সেকেন্ডে যাবে 150 মিটার। 15 সেকেন্ডে কি গেছে, 15 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য গেছে, অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য 150 মিটার, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, একটা সমকোণী বৃত্তাকার শঙ্কুর আয়তন যার ব্যাসার্ধ তার উচ্চতার 10 গুণ একটা গোলকের আয়তনের 1/6, শঙ্কু ও গোলকের ব্যাসার্ধের অনুপাত কত? দেখো, এটা একটা শঙ্কু আছে, এটা হাইট, এটা রেডিয়াস। বলেছে এই শঙ্কুর আয়তন যার ব্যাসার্ধ অর্থাৎ শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতার 10 গুণ, উচ্চতাকে যদি আর ধরি তাহলে ব্যাসার্ধ হবে উচ্চতার 10 গুণ অর্থাৎ 10r। বলতে পারি প্রশ্নে দিয়েছে শঙ্কু ও গোলকের ব্যাসার্ধের অনুপাত কত। দেখো, এখানে ব্যাসার্ধ বলতে 10r আছে, এই 10r-এর ভ্যালুটাকে আমি r1 মনে করছি, অর্থাৎ আমাকে শঙ্কুর ব্যাসার্ধ আমি r1 ধরছি, যার মান হচ্ছে 10r। খেয়াল রেখো, r1 আমি ধরলাম শঙ্কুর ব্যাসার্ধ, যার মান কিন্তু 10r। শঙ্কুর ব্যাসার্ধ r1, আমি গোলকের ব্যাসার্ধ যদি r মনে করি তাহলে r1/r সমান কত, এটা কিন্তু প্রশ্ন। বোঝা গেছে? এবারে যে ডাটা দিয়েছে সমকোণী বৃত্তাকার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই r²h। এটা হচ্ছে শঙ্কুর আয়তনের ফর্মুলা, 1/3 পাই r²h। এখানে 1/3 ইন্টু পাই r² মানে কি, r মানে হচ্ছে এইটা, এর রেডিয়াস আমি r1 ধরছি, পাই r² h মানে হচ্ছে এখানে r। বোঝা গেছে? সমান শঙ্কুর যা আয়তন হবে সেটা গোলকের আয়তনের 1/6। গোলকের রেডিয়াস আমি r ধরেছি, গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই r³। গোলকের যা আয়তন হবে তার 1/6 হবে শঙ্কুর আয়তন। বোঝা গেছে? এবারে দেখো r1 r এতে নিয়ে তো ক্যালকুলেশন করা যাবে না, তাই আমি আগে এখানে একটু কেটে নাও, পাই 3 কেটে গেল। r1-এর ভ্যালু হচ্ছে 10r, এটাকে আপাতত বসাও, 10r তার হোল স্কোয়ার আছে গুণিতক r সমান এটাকে কাটলে 2/3 r³। তাহলে এটা আসছে 10r-এর হোল স্কোয়ার মানে 100 r² গুণিতক r সমান 2/3 r³। এইটা এখানটা একটু জটিল হয়ে যাচ্ছে, এটা কেমন করো না। এখানে দেখো 10r = r1 যদি ধরি তাহলে r এর ভ্যালু কত, r1/10। এই ভ্যালুটা আমি r এর জায়গায় বসিয়ে দিই, এখানে r1² ছিল গুণিতক r এর ভ্যালু r1/10 সমান এই দিকে আসছে
2/3 আর কিউব। বোঝা গেছে? r1 স্কোয়ার আর r1 গুণ করলে r1 কিউব, আর এই r কিউব যদি আসে তাহলে r1/r এর হোল কিউব আমি একসঙ্গে লিখতে পারি। এটা 10 দুগুণে 20 ওইদিকে যাবে বাই 3। তাহলে আমাকে বার করতে হতো r1/r এর ভ্যালু। যেহেতু এখানে কিউব ছিল তাই এটা কিউব রুট অফ 20 বাই কিউব রুট অফ 3, এটা উত্তর হওয়া উচিত। অপশানের মধ্যে একটাও নেই, হয় এই অপশানটা আমি ভুল টুকেছি, না হলে প্রশ্নের মধ্যে কোনো ভুল আছে। উত্তর কিন্তু এটা আসছে, তোমরা চেক করে বলবে এটা ঠিক করলাম কি ভুল করলাম। বোঝা গেছে? পরের প্রশ্ন, আমার মতে এইটা হওয়া উচিত, এইটা উত্তর তাহলে 2 আমি করতাম, কিন্তু আমি কোনো অপশানের মধ্যে দেখতে পাচ্ছি না। পরের প্রশ্ন 17 প্রশ্নে বলেছে একটি পূর্ণ সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে ফলাফল হয় 203, পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো। খুব সোজা, সেটাকে x মনে করে নাও। x এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে 203 হয়, তাহলে 2x এর ভ্যালু 203 থেকে 7 যদি বাদ যায় সেটা হচ্ছে 196। তাহলে x এর ভ্যালু কত হবে? 98, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন বলেছে 14.443 ও 23.657 এর যোগফল এবং 13.627 ও 12.536 এর যোগফলের থেকে কত বেশি। এদের যোগফল থেকে কত বেশি? এদেরকে যোগ করবে, এদেরকে যোগ করলে আসছে 38.100, এদেরকে যোগ করবে, এদেরকে যোগ করলে আসবে 26.163। বলেছে কতটা বেশি, জাস্ট বিয়োগ করবে। 3 সাথে 10, 7 আর 3 10, লাস্ট দুটো দিয়ে 37, এখানেও আছে এখানেও আছে, আরও বিয়োগ করতে হবে। তাহলে 11.937, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন সমাধান করতে বলেছে। দেখো এটা স্কোয়ার আছে, এটারও স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদি 75.75, এটাকে আমি লিখতে পারি এরকমভাবে। এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লে a প্লাস বি গুণিতক a মাইনাস বি আসে। এখানে ভাগ আছে 15 15 225, অর্থাৎ 2.25 প্লাস 2.75। এটাকে যোগ করলে 10, এটাকে বিয়োগ করলে 5, ভাগ এইটা আর এটা যদি তুমি যোগ করো তাহলে বেরোবে 5, এটা যদি ভাগ করো তাহলে উত্তর বেরোচ্ছে 10, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 5:8 এর অনুপাতে 40 সেন্টিমিটারকে বাড়ান। এটা মানে হচ্ছে 5 ছিল তুমি 8 করলে, 40 ছিল তুমি কত করবে। 5:8 অনুপাতে বাড়ান মানে 5 ছিল তুমি 8 করেছো, 40 থাকলে কত করবে। এটাকে 8 দিয়ে গুণ করেছো, তাই এটাকে 8 দিয়ে গুণ করে তুমি বলবে 64 করব, যেটা অপশান নাম্বার 4-তে আছে। 21 প্রশ্নে বলেছি একটি সমান্তরালের ছোট পার্শ্ব 4.8 সেমি এবং বড় দিক ছোট পার্শ্বের 1.5 গুণ, সমান্তরালের পরিধি খুঁজে বার করুন। দেখো ছোট পার্শ্ব এ একটা সমান্তরাল আছে, এই ছোট পার্শ্ব আর বড় পার্শ্ব নিয়ে কথা বলেছে। ছোট পার্শ্ব আর এটা হচ্ছে বড় পার্শ্ব। ছোটটা যদি 10 ধরি, বড়টা তার 1.5 গুণ অর্থাৎ 15। তুমি 1 ধরে 1.5 করতে দশমিক আসবে, তাই ছোটটাকে 10 ধরলাম, তাকে 1.5 দিয়ে গুণ করলে বড়টা 15 আসবে। যদি কাটো এটা আসবে 2:3। ছোটটা 2 হলে বড়টা 3। ছোটটা দেয়া আছে 4.8, এটাকে কত দিয়ে গুণ করা হয়েছে? এটাকে 2.4 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এটাকেও 2.4 দিয়ে গুণ করে 7.2 বলবো বড়টা বাহু, অর্থাৎ বড় বাহু 7.2, ছোট বাহু 4.8। বোঝা গেছে? এবার মনে করো এর পরিসীমা চেয়েছে। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে এই 4টে বাহুর যোগফল। তা মানে দুটো বড় বাহু থাকবে আর দুটো ছোট বাহু থাকবে, এটাই হবে পরিসীমা। দুটো ছোট বাহুর যোগফল আর দুটো বড় বাহুর যোগফল, এই দুটোকে যোগ করলে আসছে 12, 12কে 2 দিয়ে গুণ করলে 24 আসবে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্নে বলেছে 2 বছরের জন্য 10% হারে 8,500 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত। যদি সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের রেসপেক্টিভ ভিডিওগুলো দেখো, দেখবে আমি সেখানে এইভাবে অঙ্ক করেছি। 2 বছর মানে দুটো ব্লক পিরিয়ড করেছি।
10% হারে 8,500 টাকার প্রতি বছরে ইন্টারেস্ট কত হবে? 8,500 টাকার 10% মানে হচ্ছে 850 টাকা। এই 850 টাকা যেটা হলো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর একই পাওয়া যায় বলে এখানে যদি অর্থাৎ প্রথম বছর 850 টাকা সিম্পল ইন্টারেস্ট পাওয়া গেলে দ্বিতীয় বছরও সিম্পল ইন্টারেস্ট 850 টাকা হবে। নিচে যে ফিগারগুলো বসাবো সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। প্রথম বছরের শেষে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ডিফারেন্স কিছু থাকে না, অর্থাৎ ডিফারেন্স 0। দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স হবে এখানে যে ফিগারটা থাকবে তার এই রেটে ইন্টারেস্ট, অর্থাৎ 850 টাকা 10% হচ্ছে 85 টাকা। খেয়াল রেখুন নিচে যে ফিগারগুলো বসবে তাদের টোটাল যেটা হবে সেটাই হবে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স। এই দুটোর টোটাল হচ্ছে 85। তাহলে আমি বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স 85 টাকা, যেটা অপশান নাম্বার 4-তে আছে। বোঝা গেছে? এই টোটাল ফিগার যা কিছু থাকবে এর মধ্যে এটাকে পুরোটাকে বলা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এই রো বরাবর যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফলকে বলা হবে সিম্পল ইন্টারেস্ট। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।